মুখের কথায় রাগ লাগলো সুগার। গলায় ঝুলে থাকা ক্যামেরাটা রাগ দিয়ে ছুঁড়ে মারলো ইউনোর দিকে। হনহন করে পুকুর পাড় ছেড়ে উঠে গিয়ে বাড়ির ভেতরে ঢুকে যায়। ইউনো আহাম্মক বনে তাকিয়ে আছে তের দিকে। এই তে, সুগা তো খেপেছে। ধরতে জিমির সাথে কথা বল, আমি ওর রাগ ভাঙাই। তে এক ছুটে সুগার পেছনে দৌড় লাগায়। দোতলায় ওঠার জন্য পা বাড়াতেই পেছন থেকে সুগার জ্যাকেট টেনে ধরে তে। প্লিজ সুগা, আমি ফটোশুট করব, তুই যেভাবে বলবি সেভাবেই সাজবো, রাগিস না তুই। ছাড় আমায় তে, তোকে আমার কথা শুনতে হবে না। না না না, শুনবো আমি। প্লিজ তুই রাগ করিস না। আমি হুয়াসা আন্টির কাছে এখনই যাব, তিনি আমায় সাজিয়ে দেবেন। প্রয়োজনে যা যা লাগবে বাজার থেকে নিয়ে আসবে। তবুও রাগ করিস না, আমি জানি তুই রাগলে সহজে থামবি না। সুগার তের কথা কানে নিল না, বরং তেকে ছাড়িয়ে উপরে উঠতে চাইল। সুগার কাণ্ডে বেশ রাগ লাগলো তের। রাগ ভাঙাতেই সে উল্টো নিজেই রেগে গেল তে, যার দরুনে সুগার হাত ছোড়াছুড়ি দেখে বাম হাতে কামড় বসাই সে। আহ তে, কি করছিস? যা করেছি বেশ করেছি, এতবার বলার পরেও কেন আমার কথা শুনছিস না? তাই বলে কামড়াবি এভাবে? হ্যাঁ কামড়াবো। এবার বল, রাগ থেমেছে? বিকেলে রেডি থাকিস। দুপুরের পরেই তে নিজের অনিচ্ছা সত্ত্বেও টুকটুকে লাল শাড়ি, হাত ভর্তি চুড়ি, চোখে কাজল, পায়ে পায়েল, আলতা, টিপ, চুলে গাছড়া পরে তৈরি হয়ে নেয়। কুয়াশার সাহায্যে পুরো শ্বাসটাই শেষ করে সে। তে নিজের রুমে বসে নিজেকে দেখছে। তখনই রুমে প্রবেশ করে ইউনো, সুগা আর বোগাম। এটা কে রে? আমাদের তে তো নয়, এ তো হুড়পুরি। ইউনোর কথায় কিঞ্চিত হাসে তে। সুগা ইউনো তেকে নিয়ে কথায় ব্যস্ত থাকলেও বোগাম দু চোখ করে দেখছে তাকে। আজ যেন মেয়েটার মাঝে অন্যরকম সৌন্দর্য ভর করেছে, একদম নববধূ। তে তুই ছাড়ে আয়, আমরা বরং যাই। সুগা সবাইকে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। এদিকে তে তার সবকিছু ঠিকঠাক করে দরজা বাইরে থেকে বন্ধ করে ছাদের উদ্দেশ্যে বেরিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর তার হাতে টান পড়তেই অন্ধকার একটি রুমে ছিটকে পড়ে। কে ওখানে? তোমার হবু বর। গুরুগম্ভীর কারো কণ্ঠে শিউরে উঠে তে। এই কণ্ঠের মালিককে সে চেনে, খুব ভালো করে চেনে। এটা তো জাঙ্কুক। আপনি এমন করলেন কেন? আমাকে এই অন্ধকার রুমে আনার মানেটা কি? খুব সোজা, এই রুমের বাইরে যেতে পারবে না ঠিক যতক্ষণ তোমার এই সাজ পোশাকে থাকবে। আরে আজব, আমার ইচ্ছা আমি সেজেছি, আপনার জ্বলছে কেন? আমি কিন্তু চিৎকার করব। সমস্যা নেই, রুম সাউন্ড প্রুফ। তে বিরক্ত হয়ে যায়। অন্ধকারে হাতড়ে হাতড়ে দরজা খুলতে গিয়ে থমকে যায়। জাঙ্কুক তার দুই হাত আঁকড়ে ধরে নিয়েছে। এইসব কেন করছেন জিওন জাঙ্কুক? এই সাজে তোমায় কেমন লাগছে জানো না? তোমার জেনে কাজ নেই। আপনি পাগল হয়ে গিয়েছেন, যেতে দিন আমাকে। তে জাঙ্কুককে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে জাঙ্কুক আবারও থেকে আঁকড়ে ধরে। ছোড়াছুড়ি একদম করবে না বলে দিচ্ছি। তে শোনো না, বরং জাঙ্কুকের হাতে কামড় বসিয়ে তাকে থুথু ছুঁড়ে মারে। জাঙ্কুকের বেশ রাগ হলো। অন্ধকারেও তের অবস্থান বুঝতে পেরে এক পা দুপা করে তার দিকে এগিয়ে আসতে আসতে দাঁতে দাঁত চেপে বলল, অতীতের অব্যক্ত প্রণয় তবে আবার শুরু হোক। দেয়ালের সাথে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে তে। তার সামনে জাঙ্কুক তাকিয়ে আছে এক দৃষ্টিতে। জাঙ্কুক কি রেগে আছে নাকি তাকে মারবে কিছুই বুঝলো না তে। শাড়ি আঁচলটা দুই আঙ্গুলে পেঁচিয়ে কিছু একটা বিড়বিড় করছে। তখনই শান্ত নিবিড় রুমটায় তের ফোন ভাইব্রেট করছে। স্ক্রিনের দিকে তাকিয়ে সুগার নাম্বার দেখে বিরক্তিতে মুখ কুঁচকে যায়। নিশ্চয়ই তার দেরি দেখে ফোন করছে। সুগার কল কেটে তে জাঙ্কুকের দিকে একবার তাকায়। জাঙ্কুক এখনো তার দিকে একই ভঙ্গিতে তাকিয়ে আছে। তে সাহস সঞ্চার করে দু হাতে শাড়ি তুলে দরজার দিকে হাঁটা শুরু করে। দরজার নব ঘোরাতে গেলেই জাঙ্কুক তার হাত আঁকড়ে ধরে। সমস্যা কি আপনার? হাতটা ছাড়ুন। কথা আছে, দাঁড়াও। আমার নেই, আপনি আমার হাত ছাড়ুন। জিওন জাঙ্কুক ভদ্রভাবে কথা একবার বলে, দ্বিতীয়বার একই কথা বলতে ভদ্রতা রাখে না। তো তের তেরা জবাবে জাঙ্কুক ক্রুদ্ধ হলো, কিন্তু প্রকাশ করলো না। তখনই তের ফোনে আবারও ইউনোর কল এলো। মোবাইল হাতে নিয়ে ইউনোর নাম দেখে জাঙ্কুক ভ্রু কুঁচকালো। তে জাঙ্কুককে সরিয়ে যেতে নিলেই জাঙ্কুক তার দু হাত আঁকড়ে ধরে চেয়ারের সাথে বেঁধে দেয়। রুম থেকে বাইরে যেতে পারবে, তবে এই সাজে না। সোজা রুমে গিয়ে সাজ পোশাক চেঞ্জ করবে। আপনার আদেশ মেনে চলবো নাকি আমি?
এতটা অধিকার দেখানো মোটেও পছন্দ না আমার। ও আচ্ছা, তবে ইউনো সুগার কথা নাচতে নাচতে রেডি হয়ে গেলে বাহ। ওরা আমার বন্ধু, আপনি কে? তাদের থেকেও বেশি কিছু, যা বলছি তাই করো। জাংকুকের কথার মাঝে আবারও ইউনোর কল এলো। সেদিকে তাকিয়ে রুষ্ট হলো জাংকুক। তে দ্রুত ফোন কাটতে আবারও কথা শুরু করে জাংকুক। তুমি বড় হয়েছো, কিন্তু যথেষ্ট ম্যাচিউর হওনি, এবার একটু ম্যাচিউর হও। আবারও ইউনোর কল করায় বিকট শব্দে প্রাইভেট হতে থাকে তের ফোন। কথার মাঝে এমন বারবার বাধা পাওয়ায় নিজের রাগ কমাতে পারল না জাংকুক। তের হাত থেকে একটানে ফোনটা কেড়ে নিয়ে দেয়ালের সাথে ছুঁড়ে মারে। রাগের মাথায় জাংকুক দেয়ালের সঙ্গে ফোনটা আছাড় মারতেই বিকট শব্দে কেঁপে উঠে তে। দু চোখ খিচিয়ে ভয়ার্ত চোখে জাংকুকের দিকে তাকাতে আবার দৃষ্টি সরিয়ে নেয়। জাংকুক নিজের রাগ নিয়ন্ত্রণ করে রাগে ফোঁসফোঁস করতে করতে জানালার সামনে দাঁড়ায়। তখনই তার কানে আসে তে তীক্ষ্ণ কণ্ঠ। আমায় বেঁধে রেখেছেন কেন? জমিদারের নাতি বলে কি গ্রামটাকে কিনে রেখেছেন? আপনার কথা কি মানুষ উঠবে আর বসবে? মেয়েটি তীক্ষ্ণ ধারালো কণ্ঠের কথা শুনে ঘাড় ঘুরিয়ে তাকায় জানালার সামনে দাঁড়িয়ে থাকা জাংকুক। পাখি যখন অন্যের বাসগৃহে এসে ডানা ঝাপটায়, তখন তাকে বেঁধে রাখাই শ্রেয়। জাংকুকের কথা শুনে শুকনো কয়েকটি ঢোক গিলে তে, কিন্তু তবুও দমে যায়নি। বরং বেশি রাগ নিয়ে চেঁচিয়ে বলে, এত শুধু জানতে চায় না আমাকে বেঁধে রাখার কারণটা কি? জাংকুক পিলপিল পায়ে এগিয়ে আসে তের দিকে। ডান হাতটা দিয়ে তে চুলে হাত বোলাতে বোলাতে বলে, মনে করে দেখো ফুলপুরি, আজ থেকে কয়েক বছর আগের কথা, অতীতের কথা, এই গ্রামে আসার কথা, আমার কথা। আমি জানি তুমি ভুলে যাওনি, সব মনে আছে, শুধু ভুলে যাওয়ার অভিনয় করছো, ঠিক আমাদের মতোই, একই অঙ্গভঙ্গিতে। জাংকুকের কথা শুনে সঙ্গে সঙ্গে চোখ খিচিয়ে বন্ধ করে নিল তে। তার বুকের ভেতর ধুকপুক ধুকপুক শব্দ হচ্ছে, শ্বাস প্রশ্বাস দ্বিগুণ বেড়ে গিয়েছে। লোকটি আবারও তার দৃষ্টি সরিয়ে নেয়। মেয়েটি কয়েকবার ছেলেটির দিকে তাকিয়ে ভাবতে থাকে তার চিরচেনা অতীত, যে অতীত তাকে তাড়িয়ে বেড়াচ্ছে আজ এতটা বছর। কোমল দুই হাতে জাংকুকের ঠোঁটের স্পর্শে সদ্বিদ ফিরে আসে তের। তার চোখের কোণে জল চিকচিক করছে। অতীত ভাবলেই তার ভয়ে কান্না পায়। সব কিছু তিক্ত মনে হয়। তবে ফুপ্পির কথাই ঠিক ছিল, জাংকুক তাকে চিনতে পেরেছে। এতদিন তের মতো জাংকুক নিজেও নাটক করেছে, সাথে তার পরিবারের সকলে। ইস, বোকাতে বুঝতে পারলো না জাংকুকের কুটো কৌশল। কান্না করছো কেন ফুলপুরি? কান্না তোমায় মানায় না। তুমি হাসবে, আগের মতো সবার সঙ্গে মিলেমিশে চলবে। জাংকুকের শান্ত কণ্ঠ মোটেও তের কাছে ভালো লাগছে না। নিজের করা কারসাজিতে অনুতপ্ত তে। তাই নিজেকে মুক্তি করতে জাংকুকের উদ্দেশ্যে বলে, আমায় মাফ করে দিন, অতীতে ভুলে আমি অনুতপ্ত। আপনার সঙ্গে তর্ক কিংবা কাদা ছোড়া কোনোটাই করা আমার উচিত হয়নি। আপনি চাইলে আমি পা ছুঁয়ে মাফ চাইব, তবু আমার জীবনটা বিস্মিত করবেন না। আর হ্যাঁ, আমি আমার পরিবারকে নিয়ে চলে যাব। আপনি আমায় মাফ করে দিন। অন্তত অতীতের রেশ ধরে আমার বর্তমানটা নষ্ট করতে চাই না আমি। তের নতমুখের কথায় ঠোঁট টিপে হাসে জাংকুক। তের মুখোমুখি অন্য চেয়ারে বসে গলা খেকিয়ে বলে, মাফ আমি তোমায় কোনোদিনও করবো না তে, অন্তত সেই দিনের জন্য যেদিন আমাকে না জানিয়ে বাড়ির বাইরে গেলে। কেন গেলে জানো? আজ এই দিনের সম্মুখে আমরা কোনোদিনও হতাম না যদি তুমি আমার ছেড়ে না যেতে। তবে আমি কি করব? বন্দি থাকবো আপনার কাছে সারা জীবন? আমার কি পরিবার নেই? ভালো লাগা মন্দ লাগা স্বাধীনতা নেই? জাংকুকের কথা শেষ হতেই তে ধমকের সুরে রাগ দেখে কথাটি বলে আবার থেমে যায়। চোখ বন্ধ করে ঠোঁট কামড়ে কাঁদতে থাকে। বারবার এই ভুল কেন করছে সে? নিজের রাগকে কিছুতেই বসে আনতে পারছে না। তার অবস্থা বুঝতে পেরে জাংকুক ঈষৎ হাসে। বিস্তারিত কোনো কিছু না জেনে সিদ্ধান্ত নেওয়া কিংবা বলা উচিত না। আমি তোমার কোনোদিন খারাপ চাইনি। আর প্রতিশোধ, মায়াবী সে ছোট্ট বীর কাছে প্রতিশোধ আমি কি করে নেব? আমার তো সেই সাধ্য নেই। তোমাকে বন্দি করেছি আমার বয়সে আনার জন্য। রাগের মাথায় আমি ঠিকই সিদ্ধান্ত নিয়েছিলাম তুমি আমার কাছে থাকবে, কিন্তু পরে ভেবে দেখলাম এইভাবে তোমায় বন্দি করা উচিত নয়। তোমার বাকিটা জীবন পড়ে আছে, তাই সিদ্ধান্ত নিলাম তোমার বাড়িতে ফিরিয়ে দিব। তোমার ফুপ্পুর সাথে আমার দেখা করার কথা ছিল, কিন্তু তিনি দেখা করেননি, বরং শহরে তোমায় ছেড়ে চলে যান। আমি অপেক্ষায় ছিলাম তার, কিন্তু গ্রামে তিনি আসেননি। ওই দিন বিয়ে বাড়িতে সবাই ব্যস্ত থাকলেও আমি ব্যস্ত ছিলাম তোমার পরিচয় খুঁজে।
ছলে বলে কৌশলে তোমার অবস্থান পরিবার সম্পর্কে জানতে পারি এবং এটাও জানতে পারি তোমার ফুপ্পি গ্রামে ফিরেছেন, কিন্তু আমি ফিরে দেখলাম তুমি নেই। সেই দিনে সেই রাগ তিক্ত অনুভূতি তুমি কখনোই বুঝবে না ফুলপুরি। বেইমানি করা হয়েছে আমার সাথে। তুমি চলে যাওয়ার পর 3টা মাস যে কত ভয়ঙ্কর ছিল আমার জন্য তুমি নিজেও জানো না। অবশ্য জানার দরকার নেই, শুধু এটা জেনে রাখো আমি তোমাতে আসক্ত। তে চমকায়, কিছু বলতে গেলেও থেমে যায়। তপ্ত শ্বাস ছেড়ে বিড়বিড় করে বলে, আল্লাহ, পাগলের পাল্লায় পড়লাম আমি, এখন কি হবে? পাগল আমি, অন্য কিছু তো নয়, তোমাতে। যাই হোক, রুমে যাও, চেঞ্জ করো, তারপর রুম থেকে বের হবে। ইউনো সুগার সাথে মেলামেশা করবে ঠিকই, তবে এতটাও ঘনিষ্ঠ হবে না যতটা দেখলে আমার রাগ লাগে। তে চুপচাপ অন্যদিকে মুখ করে বসে আছে। জাংকুক তার হাতের বাঁধন খুলতে গেলেই চমকে যায়। তে 2 হাত মাত্র অতিরিক্ত গরম হয়ে আছে। দ্রুত জাংকুক তার হাত মেয়েটির কপালে ঠেকাতেই অবাক হয়। হঠাৎ এত জ্বর এলো কেন? হাতের বাঁধন ছাড়ুন, আমার অসহ্য লাগছে। জাংকুক ছেড়ে দিল। তে শাড়ি তুলে হাঁটতে শুরু করে হেলে দুলে। গলার পাশটা বেশ খানিকটা শাড়ি সরে আছে। দরজার নব ঘুরিয়ে ঘাড় কাট করে তাকায় সে। জিয়ন জাংকুক, পাগলা গারোতে যান আপনি, আমার প্রতি পাগল হয়ে লাভ নেই, বিকজ আই ডোন্ট লাইক ইউ। তুমিও পাগল হয়ে যাবে এই পাগলের প্রতি। তার আগে আমার মৃত্যু হোক। তের কথা শেষ হতে দেরি হলো, কিন্তু জাংকুকের প্রতিক্রিয়া দেখাতে দেরি হলো না। হ্যাচকা টানে তেকে নিজের কাছে এনে 2 হাতের মুঠোয় বন্দি করলো। বাজে কথা ছাড়ো, তৈরি থেকো, খুব শীঘ্রই আমাদের বিয়ে হবে। কোনো দিনও না। কেউ রাজি থাকুক আর না থাকুক, আমি অন্তত রাজি হব না। আমার সাথে আপনার কোনো দিক দিয়ে যায় না। ও আচ্ছা, তাই নাকি? তা কেমন ছেলে চাই তোমার? আমার যে বর হবে তাকে হাসি খুশি স্বভাবের হতে হবে, আপনার মতো গোমরা মুখের ছেলে না। আর আমার শ্রদ্ধা, সম্মান এবং অফুরন্ত ভালোবাসবে। আসলে আমার দাদি জান কি বলে জানো? আমার হাসিটা বড্ড বেহায়া স্বভাবের, যে কোনো মেয়েকে সহজে বেহায়া করে তোলে। কিন্তু আমার সেদিকে তাকিয়ে লাভ নেই, আমি তো একজনে আসক্ত। এবার থেকে আমি হাসবো, দেখি তুমি নিজেকে সামলাও কি করে। দেখবে তুমি নিজেই ফেঁসে যাবে। আর ভালোবাসা, যাকে কাছে না পেয়ে 8 বছর যাবৎ ভালোবেসেছি, আর তাকে কাছে থেকে ভালোবাসতে পারবো না? এই যে দেখো, প্রচন্ড শীতেও তোমার নাক ঘামছে। বাঙালিরা বলে নাক ঘামলে বরের আদর বেশি পায়, তবে প্রমাণ হলো তো। জাংকুকের কথায় তৎক্ষণাৎ তের হাত নাকে চলে যায়। হঠাৎ জ্বর আসে, তার সারা শরীর কাঁপুনি শুরু হয়ে গিয়েছে। জাংকুকের কাছ থেকে নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে উঠল সে। তেই কাপড়টা পেটের দিক দিয়ে কিঞ্চিত সরে যাওয়ায় জাংকুকের চোখে সহসা তের কাটা দাগ সদৃশ্য হয়। এ কি, এতটা কাটলো কি করে তোমার? কিছু না, ছেড়ে দিন আমায়, আমি চলে যাব। আবার মিথ্যা, সত্যিটা বলো তে। ছাড়ুন আমায়। তে রাগ দেখাতে নিলেই জাংকুক তার পেটের কাটা দাগটায় চেপে ধরে। সহসা চাপা আর্তনাদ করে ওঠে সে। জাংকুক তার কানের সামনে মুখ বিড়বিড় করে বলে, আমায় মিথ্যা বলবে না তে, মিথ্যা আমার দুশ্মন। নিয়ন বাতির আলোয় জাংকুকের দিকে তে তাকিয়ে তার দৃষ্টি সরিয়ে নেয়। তখন অন্ধকার রুমটায় জাংকুক নিয়ন বাতির আলো জ্বালিয়ে দেয়, কিন্তু পুরো রুমটা জুড়ে জাংকুকের এত লুকোচুরি কিসের তে বুঝতে পারছে না। স্পষ্ট আলো ছোঁয়া এখনো সে পায়নি। জাংকুক তের কাছ থেকে দূরে সরে দাঁড়ায়। এবার যাও, কেউ যেন অতীত সম্পর্কে কিচ্ছু না জানে। আর আয়ু ফুপ্পির সাথে এত গুজুর গুজুর ফুসুর ফুসুর করে লাভ নেই। তিনি যদি আজকের এই ঘটনা সম্পর্কে বিন্দু পরিমাণ জানে, তবে বিপদ তোমায় ছাড়বে না, তোমার বাড়বে। সো বি কেয়ারফুল। সন্ধ্যার পর তের জ্বরের তাপমাত্রা কিছুটা কমেছে। চুপচাপ নিরিবিলি নিজের রুমের মেঝেতে বসে আছে সে। এখনো লাল শাড়িটি গায়ে, তার মুখের সাজসজ্জা কিছুতেই ধৌত করেনি। সুগা আর ইউনোর মাঝে দ্বন্দ্বের সৃষ্টি। তেকে চুপ থাকতে দেখে সুগা এগিয়ে আসে। তোর ফোন কইতে? আমি কতবার কল করেছিলাম, তোকে রুমেও খুঁজেছি, ছিলি কই তুই? আর হঠাৎ জ্বর আসলো কেন? সুগার প্রশ্নে রাগ দেখায় ইউনো। সে বলেছিল শাড়ি চুরিতে সে অভ্যস্ত নয়, তুই কেন জোর করলি? এখন অসুস্থতা দায় কে নিবে? তুই নিবি? বাড়াবাড়ি করা মোটেও ঠিক না সুগা, তোর শখের কারণে তের ক্ষতি মানতে পারবো না। দুজনের তর্কে রাগ লাগলো তের। মাথা তুলে তাকাতেই দরজার আড়ালে জাংকুককে দেখে রাগটা যেন দ্বিগুণ বাড়ে। সঙ্গে সঙ্গে কাচের চুড়ি ভর্তি 2 হাত মেঝেতে আছাড় দেয়। ছনছন করে লাল চুড়িগুলো ভেঙে তের হাতে বিঁধে যায়। রক্তমাখা হাতটার দিকে তাকিয়ে ছুটে আসে ইউনো আর সুগা।
দূর থেকে তার কার্যকলাপ দেখে রাগটাকে নিয়ন্ত্রণ করে বিড়বিড় করে জাংকুক বলে, তোমার মাঝে রাগ খুব বড্ড বেমানান।